হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমাদের ট্র্যাক অ্যানিমে চ্যানেলে, যেখানে আজকে আমরা নিয়ে এসেছি সোলো লেভেলিং এর পর্ব 8। তাহলে চলো শুরু করা যাক। সাং জিনহো এখন বুঝতে পেরে যায় যে ডাংসুক আসলে কি ধরনের লোক। ডাংসুক হলো টিকটিকির মতো। তার মনে পড়ে অনেক দিন আগে তার থেকে একটা সিনিয়র হান্টার তাকে বলেছিল এই ব্যাপারটা নিয়ে, যে ডানজেনের ভেতরে কি হয় সেটা কখনোই বাইরের লোকজন জানে না। তাই ডানজেনের ভেতর কেউ চাইলে যে কোনো রকমের ক্রাইম করতে পারে। তাই তুমি যদি খুব দুর্বল হও সেক্ষেত্রে তারা তোমাকে ভেতরেই মেরে ফেলতে পারে, আর তুমি যদি শক্তিশালী হও তাহলেই একমাত্র তুমি বেঁচে ফিরতে পারবে। তাই এই ধরনের টিকটিকির মতো লোকেদের থেকে সাবধান থেকো, কারণ তারা নিজেদের লেজ কেটে ঠিক তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। আর এই প্রথমবার সাং জিনবোর এরকমই একটা লোকের সঙ্গে দেখা হয়েছে। এখন জিনো এদিকে সাং জিনবোকে জিজ্ঞাসা করে, তাহলে আমরা এখন কি করব? আমাদের তো কোনো বেরোনোর রাস্তাই নেই। এই বলেই জিনবো কাঁদতে শুরু করে আর বলে, ওরা আমাদেরকে মেরে ফেলবে শুধুমাত্র এই কিছু মানা ক্রিস্টালের জন্য। এদিকে সাং জিনবো মনে মনে ভাবে, এখন যা করার সেটা আমাকে খুব ভাবনা চিন্তা করেই করতে হবে, কেননা ওরা অনেক প্ল্যান করে এই সমস্ত করছে। এখন সাং জিনবো তার কাঁধের থেকে ব্যাগগুলোকে নামায় আর মনে করে সেই হান্টারটার কথা যে লাইটটা জ্বালাচ্ছিল, জো কিউহান, সেই হয়তো এই গেটটা বন্ধ করেছে। এই সময় সাং জিনবো এটা বুঝতে পারে যে তার কাছে সেই শক্তি আছে যে সেই গেটটাকে ভেঙে সে বাইরে বেরোতে পারবে। কিন্তু ওইখানে এত জোরালো একটা শব্দ হওয়ার কারণে ওই বড় মাকড়সাটা ঘুম থেকে উঠে গেছে, যেইটা হয়তো তার কাছে এখন একটা প্রবলেম হতে পারে। সে এই সময় মাকড়সাটার দিকে তাকিয়ে থাকে আর মনে মনেই ভাবে, একটা সি র্যাঙ্কের বস, এখনই আমার পক্ষে কি একে একা মারা সম্ভব? অন্যদিকে আমরা দেখতে পাই টিমের লিডার ডংসুক বাকি সব হান্টারের সঙ্গে গেটের থেকে বাইরে বেরিয়ে আসে। সেই সময় একটা হান্টার থেকে জিজ্ঞাসা করে, এই সমস্ত করার কি দরকার? ওদেরকে যদি মারতেই হয় তাহলে তো আমরা এমনিই মেরে ফেলতে পারতাম। যেটা শুনে ডংসুক বলে, ওদেরকে মেরে লাভটাই বা কী হতো? ওদেরকে মারলে মাকড়সাটা উঠে যেত আর তারপরে আমাদেরকে তার সঙ্গে লড়াই করতে হতো। কিন্তু এই সময় মাকড়সাটা উঠে ওদের দুজনকে সামনে খুঁজে পাবে আর ওদেরকে মেরে খেয়ে ফেলবে। তারপর যখন মাকড়সাটা আবার ঘুমিয়ে পড়বে, আমরা যাব আর মানা ক্রিস্টালগুলোকে নিয়ে আসবো। আর তুমি ওই ডি র্যাঙ্কের হান্টারটার অস্ত্রগুলো দেখেছো? ওগুলোর না লাখে দাম আছে। আমি ওই সমস্ত অস্ত্রগুলোও নিয়ে নেব। এই বলেই ডংসুক তার মোবাইলে দেখা শুরু করে যে ওই ছেলেটা আসলে কোন ফ্যামিলির, কেননা ওর শ্রাদ্ধটাও তো করতে হবে না। এখন কিউয়ান ডংসুকের পিছন থেকে বলে, রাস্তাটা বন্ধ করাতে যা শব্দ হয়েছিল তাতে মাকড়সাটা নিশ্চয়ই উঠে গেছে আর হয়তো ওদেরকে এতক্ষণে খেয়েও ফেলেছে। এই সময় ডংসুক কিউয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা কিউয়ান, তোমার কি মনে হয় তুমি ওই বসটাকে একা একা মারতে পারবে? যার উত্তরে কিউয়ান বলে, সম্ভবই না, আমার পক্ষে তো সম্ভব না। যেটা শুনে ডংসুক বলে, হ্যাঁ ঠিকই, আমার পক্ষেও তাকে একা মারা সম্ভব না। আর আমরা যদি না করতে পারি তাহলে ওই দুটো লো র্যাঙ্কের হান্টার তো ওখান থেকে জীবনে বেঁচে ফিরতে পারবে না। অন্যদিকে ডানজেনের ভেতরে আমরা দেখতে পাই এই সময় জিনো সাং জিনবোর সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি আমার পেছনেই থাকো, আমি যা পারি তাই করব। এদিকে সাং জিনহো এখন মনে মনে ভাবে, হ্যাঁ এই বসটা অনেকটাই বড়, অনেক শক্তিশালী, কিন্তু ওই পাথরের মূর্তিটার সামনে এটা কিছুই না। এই বলে সে সামনে এগিয়ে যায় আর জিনোকে তার পিছনেই থাকতে বলে। আর একই সঙ্গে সে তার চাকুটাকেও হাতে নেয়, যেইটাকে সে সেই সাপটাকে মেরে পেয়েছিল। আর তার এরকম এগিয়ে যাওয়া দেখে জিনো জিজ্ঞাসা করে, তুমি কি করবে? যার উত্তরে সাং জিনবো বলে, আমি একে এখন একাই হারাবো। যেইটা শুনে জিনো পুরো চমকে যায়। সে বলে, কি করে? তুমি বুঝতে পারছো তো তুমি কি বলছো? কোনো বি র্যাঙ্ক বা তার থেকে ওপরের র্যাঙ্কের হান্টাররা একটা সি র্যাঙ্ক বসকে একা মারতে পারবে। এই সমস্ত না করে এখান থেকে কি করে বেরোনো যায় সেটার প্ল্যান করো। এখন জিনও মনে মনে ভাবে, জিনো ঠিকই বলছে, হয়তো আমি রিঅ্যাওয়েকেন হয়েছি ঠিকই, কিন্তু আমার কাছে এখনও অত শক্তি নেই। কিন্তু তাও আমি ভয় পাবো না, আমি লড়াই করব। আমি এর আগে যে সাপটাকে হারিয়েছি সেটাও ডি র্যাঙ্কের মতনই হবে, আর তারপরে রাস্তায় যে গোলেমটাকে হারালাম সেটাও ওই ডি র্যাঙ্কেরই হবে। আর আমি বুঝতে পারছি যে এই বসটা তাদের থেকে খুব বেশি শক্তিশালী তো না, তার মানে আমি এটাকেও হারাতে পারবো। এই বলে সে দ্রুত গতিতে গিয়ে মাকড়সাটার উপরে প্রথম অ্যাটাক করে আর সে দেখতে পায় যে তার অ্যাটাকে কাজও হচ্ছে। সে মাকড়সাটাকে অনেকটাই ড্যামেজ করেছে আর সে যেই চাকুটা ব্যবহার করছে সেটাও খুবই ভালো। আর এখন সে নিজে নিজেই বলে, এই কারণে আমাদেরকে হান্টার্স বলা হয়, আর এখন থেকে আসল হান্টিং শুরু হলো। সাং জিনবোর এ সময় দ্রুত অ্যাটাক করা দেখে এই সময় জিনো পুরো চুপ হয়ে যায়। সে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। সে ভাবে, সাং জিনবো কি সত্যি একটা ই র্যাঙ্কের হান্টার? এটা আমাকে মানতে হবে। ওদিকে সাং জিনবো মাকড়সাটার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। সে লাগাতার অ্যাটাক করতেই থাকে, কিন্তু মাকড়সাটাও কম শক্তিশালী নয়। সাং জিনবো বুঝতে পারে যে সাধারণ অ্যাটাক করে মাকড়সার খোলসটা ভাঙা যাবে না, তাকে তার পুরো শক্তি ব্যবহার করতে হবে। আর সে এই সময় কোনো জায়গাতে লুকাতেও পারবে না, কেননা মাকড়সাটার 8খানা পা রয়েছে। সে যে কোনো সময় যে কোনো জায়গাতে তার পা মারতে পারে, আর তার শক্তি এতটাই যে সে যে কোনো পাথরকে ভেঙে ফেলতে পারবে। তাই আমাকে যে করেই হোক তার অ্যাটাক থেকে বাঁচতেই হবে, কেননা ওর অ্যাটাক যদি আমার লেগে যায় তাহলে আর আমার পক্ষে কিছু করার থাকবে না। আমাকে যে করেই হোক এখন ওর কাছে পৌঁছাতে হবে। অন্যদিকে জিনো এখনও তাই ভাবছিল, কে কে এই ছেলেটা?
এটা কোনো ই র্যাঙ্কের হান্টার হতেই পারে না। আমি জানি যে অ্যাসোসিয়েশনে ওর হান্টারের র্যাঙ্ক ই আছে, কিন্তু ও যেভাবে লড়াই করছে ই র্যাঙ্কের হান্টার তো ও জীবনে না। তার মানে কি ও একটা ফলস র্যাঙ্কার? এই সময় আমরা জানতে পারি যে কিছু হান্টার্সরা অ্যাসোসিয়েশনে তাদের পাওয়ারটাকে একটু কম দেখায়, মানে তারা যদি বি র্যাঙ্কের হয় তারা নিজেদেরকে ডি র্যাঙ্কের দেখায়, আর তাদেরকেই ফলস র্যাঙ্কার বলে। আর এখন জিনোর এটা মনে পড়ে যায় যে বেশিরভাগ ফলস র্যাঙ্কাররা একটু পাগল টাইপের হয়, তারা কোনো কারণ ছাড়াই মানুষদেরকে খুন করে। জিনো এই সময় এটারই ভয় পায় যে সাং জিনবো তাকেও মেরে না ফেলে। অন্যদিকে সাং জিনবো এই সময় আলাদা লেভেলেই লড়াই করছিল, আর অন্যদিকে জিনো ভাবতে থাকে আমি কেন এখানে আসলাম, বাবা আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও। অন্যদিকে সাং জিনবো মনে মনে ভাবে প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেল আমি এর সঙ্গে লড়াই করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত তেমন কোনো ড্যামেজ করতে পারিনি, আর আমি খুব বেশিক্ষণ লড়াই করতে পারবো না, আমার শক্তি শেষ হয়ে আসছে, আর একই সঙ্গে আমার ক্লান্তিও বেড়ে যাচ্ছে। তাই এই সময় আমার কাছে একটা জিনিসই করার বাকি আছে, আমাকে আমার চাকুর স্পেশাল অ্যাবিলিটিটা ব্যবহার করতেই হবে। এখন আমরা দেখতে পাই ওই চাকুটার দুখানা অ্যাবিলিটি আছে। প্রথমটা হলো প্যারালাইজ, যেটার মাধ্যমে অপোনেন্ট কিছুক্ষণের জন্য প্যারালাইজ হয়ে যাবে, আর আরেকটা হলো ব্লিড, যেটার সাহায্যে অপোনেন্টের হেলথ প্রত্যেক সেকেন্ডে 1% করে কমতে থাকবে। আর এই সময় সাং জিনবো এটাও ভাবে যে এই অ্যাটাকটা কোন জায়গাতে করাটা ঠিক হবে, সবচেয়ে কমজোরি জায়গায়, অর্থাৎ তার মাথাতে। কিন্তু এই সময় সে তার মাথার দিকে অ্যাটাক করতে যাবেই, তার আগে মাকড়সাটা তার মুখ দিয়ে তার দিকে লিকুইড অ্যাসিড ছুঁড়ে মারে, যেটা দেখে সাং জিনবো বলে তার মানে এই অ্যাটাকটা এতক্ষণ ধরে সে লুকিয়ে রাখছিল। এইভাবে লড়াই করলে আমি ওকে হারাতে পারবো না, আমাকে আরও দ্রুত মুভ করতে হবে, আর তার মাথার কাছে দ্রুতই পৌঁছাতে হবে। এই বলেই সে সিস্টেমের থেকে তার স্পিডটাকে অ্যাক্টিভেট করে নেয়, যেটার সাহায্যে তার স্পিড 30% বেড়ে যায়, আর সে এই সময় খুবই দ্রুত গিয়ে মাকড়সার উপরে অ্যাটাক করে। কিন্তু এটুকু তো যেন হচ্ছে না, সে আরও দ্রুত হতে চায়। অন্যদিকে জিনো তাকে এই সময় দেখে খুবই অবাক হয়, সে ভাবে এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে চলতে পারে। আর একই সঙ্গে সে এটাও লক্ষ্য করে যে সাং জিনবো এই সময় একটু হাঁপিয়ে গেছে, আর এরপরে সাং জিনবো মাকড়সার উপরে অ্যাটাক করতে গেলে মাকড়সাটা তার হাত দিয়ে তাকে এক বাড়ি মারে, আর সে ছিটকে পেছনে একটা পাথরে গিয়ে পড়ে। এই সময় মাকড়সাটাও তার দিকে এগিয়ে আসে, আর এখন সঙ্গে সঙ্গে সিস্টেমের থেকে সে স্ট্যাটাস রিকভারি ব্যবহার করে, যেটার সাহায্যে তার ক্লান্তি সঙ্গে সঙ্গে পুরো কমে যায়। আর এখন সে দ্রুত মাকড়সাটার মাথার উপরে উঠে পুরো মাথায় একটা অ্যাটাক করে, আর একই সঙ্গে সে সমস্ত রকমের অ্যাবিলিটিও অন করে দেয়, প্যারালাইজ, ব্লিড, সবকিছু। আর এই অ্যাটাকের সাথেই সে সেই মাকড়সাটাকে একাই হারিয়ে ফেলে। একটা সি র্যাঙ্কের ডানজন বসকে সাং জিনবো একাই হারিয়ে ফেলে, আর এই বসটাকে হারানোর জন্য তার 3 লেভেল একসঙ্গে বেড়ে যায়। আর এখন সে মনে মনে ভাবে যদি আমার কাছে সিস্টেমের পাওয়ারগুলো না থাকতো তাহলে হয়তো আমি এই বসটাকে একা হারাতে পারতাম না। অন্যদিকে জিনো এই সময় খুবই ভয়ে ভয়ে থাকে, সে ভাবে সাং জিনবো একা একটা বসকে হারিয়ে ফেললো, তার মানে নিশ্চয়ই সে একটা ফলস হান্টার যেখানে নিজের শক্তিকে লুকিয়ে রাখে। আর এরপরে জিনো সাং জিনবোর সমস্ত ব্যাগগুলোকে তুলে নেয়, আর তাকে বলে স্যার আমি কি তোমার ম্যাজিক জেমসগুলোকে তুলতে সাহায্য করব? আর তোমার নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে, আমার কাছে জল আছে। এই সময় সাং জিনবো চমকে যায় যে জিনো হঠাৎই তাকে স্যার বলা শুরু করলো কেন। আর এই সময় জিনো এটাও দেখতে পারে যে সমস্ত অস্ত্রগুলো ব্যাগের মধ্যেই আছে, তাই সে সঙ্গে সঙ্গেই ব্যাগের থেকে অস্ত্র বের করে মানা ক্রিস্টাল খোদাই করা শুরু করে দেয়। আর এখন সঙ্গে সঙ্গেই সমস্ত পাথর সরিয়ে ডংসুক সহ সেখানে সমস্ত বাকি হান্টার্সরা চলে আসে, আর তারা এসে জিনবো আর জিনোকে দেখে খুবই অবাক হয়। তারা ভাবে এরা এখনো বেঁচে রয়েছে, আর বসও মরে গেছে, কি হয়েছে এখানে? ওরা দুজন মিলেই কি বসটাকে মেরে ফেলেছে? না না, এটা অসম্ভব, এটা হতেই পারে না। হয়তো মাকড়সাটা দেখতেই বড় ছিল, কোনো শক্তি হয়তো তার মধ্যে ছিল না। এই সময় ডংসুক ভাবে তার মানে জিনো যে ওই সমস্ত ভালো ভালো অস্ত্রগুলো তার সঙ্গে রেখেছে সেই হয়তো বসটাকে একা মেরেছে। যদি এরকমই হয় তাহলে ওকে আর আমাদের শত্রু বানিয়ে লাভ নেই। এই সময় সে জিনোকে বলে জিনো আমি তোমার ব্যাপারে একটু রিসার্চ করলাম, আর আমি জানতে পারলাম যে তুমি ইয়োজিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান ইয়োম ইয়ংগানের ছেলে। যেটা শুনে জিনো বলে হ্যাঁ তো তাতে কি হয়েছে? যার উত্তরে ডংসুক তাকে বলে আমরা তোমাকে বাঁচার সুযোগ দেব যদি তুমি এক্ষুনি সাং জিনবোকে মেরে ফেলো। যেইটা শুনে জিনো চমকে যায়, আর এখন ডংসুক তাকে বলে হ্যাঁ সাং জিনবোকে মেরে ফেলো আর আমাদের সঙ্গে যোগদান করো, তাহলেই একমাত্র তুমি বাঁচতে পারবে। আর যদি তুমি সাং জিনবোকে না মারো তাহলে আমরা তোমাদের দুজনকেই মেরে ফেলবো। কিন্তু তার কথা শুনে জিনো এই সময় আর নড়তে পারে না, যেটা দেখে ডংসুক বলে কি হলো তোমার? আরে ডানজেনের ভেতরে যা হয় সেই সমস্ত কোনো খবর বাইরে যায় না, আর যদি একটা ওরকম ই র্যাঙ্ক হান্টার মরেও যায় এটা নিয়ে কেউ সন্দেহ করবে না। নাকি তুমি এখন আবার ওই ই র্যাঙ্কের হান্টারকে দেখে ভয় পাচ্ছ? এই সময় জিনো সাং জিনবোর দিকে তাকায়, আর সাং জিনবো বলে তোমার যা ইচ্ছা তাই করো, আমি ই র্যাঙ্কের হান্টার, তাই সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সময় জিনো সাং জিনবোর দিকে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে ডংসুক বলে
কি তুমি এখন ওর সাইড নিচ্ছ? মানে কি তুমি এখন আমাদের সবার সঙ্গে লড়াই করবে? এই সময় ডংসুকের পেছন থেকে কিউয়ান ডংসুককে বলে, তাহলে এখন কি করবে? যার উত্তরে ডংসুক বলে, এই জিনোকে মেরে কোনো লাভ নেই, চলো আগে ওই ই র্যাঙ্কের হান্টারটাকে মারি। এই সময় সে তার তরোয়াল বের করে সাং জিনবোর দিকে এগিয়ে আসে আর বলে, তুমি কি এর আগে কোনোদিনও কোনো মানুষকে মেরেছো? এখন সাং জিনবোর কাছে সিস্টেমের থেকে হঠাৎই একটা মিশন আসে, যেইটাতে লেখা থাকে এটা একটা আর্জেন্ট মিশন, যেখানে তোমাকে তোমার 8টা শত্রুকে মারতে হবে। যদি তুমি না মারতে পারো তাহলে তুমি মরে যাবে। আর এই সমস্ত চলতে চলতে কিউয়ান তার ফায়ার দিয়ে তার উপরে প্রথম অ্যাটাক করে, যেই অ্যাটাকে সাং জিনবো পেছনের দেয়ালে ছিটকে গিয়ে পড়ে। আর এখন তারা জিনোকে বলে, আরে ওর দিকে তাকিয়ে লাভ নেই, ওর কথা ছাড়ো আর আমাদের সঙ্গে আসো। অন্যদিকে সাং জিনভো এখন মনে মনে ভাবতে থাকে, আমি কি করে ভুলে গেলাম এই জায়গার নিয়মগুলো, যে শক্তিশালী সেই বেঁচে থাকবে। আমি যতবার ডানজনে ঢুকেছি প্রত্যেকবারই মৃত্যুর সম্মুখীন হয়েছি আর প্রত্যেকবারই বেঁচে ফিরেছি। আবার ডানজনে ঢুকেছি আর আমার মাথায় এটা ঢুকে গেছিল যে ডানজনগুলো সেফ হয়, কিন্তু আসলে এটা না, ডানজন কোনোদিনই সেফ না। ডানজনের ভেতরে সবসময় শত্রু থাকে আর এখন সিস্টেম আমাকে ফোর্স করছে এই শত্রুগুলোকে মারার জন্য। আমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে ওদেরকে মারতেই হবে। সিস্টেমও এটাই চায়। সিস্টেমও চায় যে সাং জিনবো শক্তিশালী হয়ে উঠুক। এই বলেই সে সেখান থেকে আবার উঠে দাঁড়ায়, যাকে দেখে অন্য একটা হান্টার বলে, আরে ও তো এখনো মরেনি, ও এখনো বেঁচেই রয়েছে। এদিকে সাং জিনবো মনে মনে ভাবছে, আমার আর কারোর দরকার নেই, সিস্টেম আমার সঙ্গেই আছে আর আমি সিস্টেমের সাথে মিলে এদের সবাইকে মেরে ফেলবো। আর এখন সাং জিনবোকে বেঁচে থাকতে দেখে সবাই কিউয়ানকে বলে, তোমার অ্যাটাকে কি পাওয়ার কমে গেল নাকি? একটা ই র্যাঙ্কের হান্টারকেও মারতে পারলে না একটা শটে? তাদের এই কথা শুনে কিউয়ানও হাসে, কিন্তু সে মনে মনেই ভাবে, আমি তো আমার পুরো শক্তি ব্যবহার করেছিলাম, তারপরেও এ মরল না। আর এখন সাং জিনবো তাদের দিকে এগিয়ে যায় আর বলে, তোমরা তো মানুষজনদেরকে মারো, তার মানে নিশ্চয়ই তোমরাও মরতে রাজিই আছো নয় কি? তোমরা নিজেদেরকে শিকারই বলো, তাহলে আমি এখন তোমাদের শিকার করব। সাং জিনবোর এই সমস্ত কথা শুনে বাকি হান্টার্সরা বলে, ওর মাথা কি খারাপ হয়ে গেছে? তোর আইডিয়া আছে তুই কি বলছিস? এই সময় একটা হান্টার সাং জিনবোর কাছে এগিয়ে যায় আর সাং জিনবোর গলা ধরে তাকে বলে, তুই বুঝতে পারছিস না তোকে আমরা সবাই মিলে কিভাবে মারবো, আমাদের কথা শোন। কিন্তু তার কথা পুরো হওয়ার আগেই সাং জিনবো তার চাকু দিয়ে তার গলা পুরো কেটে ফেলে, যেইটা দেখে এই সময় সেখানকার সমস্ত হান্টাররা চমকে যায়। তারা ভাবে যে তার কাছে চাকুটাই বা কোথা থেকে আসলো, আর এক শটে এসে একটা হান্টারকে কি করে মেরে ফেললো। আর এরই সঙ্গে এখানে শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 8। পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট